প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর বিশ্ববিদ্যালয় ভর্তি আয়োজন 2021-এ। আপনারা দেখেছেন গতকাল আমরা এই আয়োজন শুরু করেছি। মূল উদ্দেশ্য হচ্ছে এবছর যে সমস্ত শিক্ষার্থী এইচএসসি বৈতরণী পার হয়েছে প্রায় 13-14 লক্ষ, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, সেজন্য সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানতে চায়। তো এই জন্য আমরা প্রতিদিন একটি করে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী কর্মকর্তা এবং শিক্ষকদের সঙ্গে আমরা এই আলোচনার আয়োজন করেছি। আজকে আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের সঙ্গে যোগ দিবেন প্রফেসর ডক্টর চৌধুরী মফিজুর রহমান, উপাচার্য, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্যার, আপনাকে স্বাগত। জি, আসসালামু আলাইকুম। স্যার, সঙ্গে থাকবেন মোহাম্মদ মজরুল হক খান, ডিরেক্টর, ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ আমাকে। আবু সাদাত, ডেপুটি ডিরেক্টর অফ পাবলিক রিলেশনস। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এবং সাবরিনা আবরার, শিক্ষার্থী, নবম সেমিস্টার, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, আমাকে ইনভাইটেশনের জন্য অনেক ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ স্যার, আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন। আমি শুরুতে যে কথাটা বলেছি যে আমরা আসলে এই আয়োজনটা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য করেছি। তবে চৌধুরী মফিজুর রহমান স্যারকে আমরা যেহেতু পেয়েছি, আমি দর্শকদের একটু মনে করিয়ে দিই যে চৌধুরী মফিজুর রহমান স্যার আমার শিক্ষক, সরাসরি শিক্ষক। উনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক থাকার সময় তিনি আমাকে ক্লাসরুমে শিক্ষক হিসেবে পেয়েছেন, কাজেই অনুষ্ঠানে উনি আমাকে তুমিই বলবেন। স্যার, আপনার কাছে যেহেতু আপনাকে আমরা পেয়েছি এবং আপনি যেহেতু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন উদ্যোক্তা, এবং আমরা জানি যে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সঙ্গে আপনাদের একটা পার্থক্য হচ্ছে এই ইউনিভার্সিটিটার শুরুতে একাডেমিশিয়ানরা আপনারা উদ্যোগটা নেন এবং পরে এটার সঙ্গে ইউনাইটেড গ্রুপ যুক্ত হয়। আমরা আপনার কাছ থেকে এই শুরুর স্বপ্নটা শুনতে চাই যে কেন একটা প্রাইভেট ইউনিভার্সিটি, একটা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনি করতে গেলেন? আমি আসলে যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন 2001 সালের দিকে, তখন আমি হেড হিসেবে দায়িত্ব পালন করছি। আমার কয়েকজন জুনিয়র কলিগ সাথে আলোচনা হলো যে কোনো একাডেমিশিয়ানরা তো প্রাইভেট ইউনিভার্সিটি করেনি, তো শিল্প উদ্যোক্তা যারা তারাই করেছে, তো আমরা যদি করি হয়তো আমরা বেটার করতে পারবো, যেহেতু আমরা একাডেমির সাথে অনেকদিন ধরে যুক্ত আছি। তো সেই অনুপ্রেরণা থেকে আসলে আমরা শুরু করি। তো ইউনাইটেড গ্রুপকে কনভিন্স করতে আমার বেশ কিছু সময় লেগেছে, প্রায় 2 বছর। পরে আমরা 2003 সালের অক্টোবরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যাত্রা শুরু করে, মাত্র 76 স্টুডেন্টকে সাথে নিয়ে। স্যার, আমি একটা শুনতে চাই যে শুধু যে একাডেমিশিয়ানরা শুরু করছে তা না, শুরুতে তো আপনার একটা স্বপ্ন ছিল, তাই না স্যার? কেমন ইউনিভার্সিটি বানাতে চান? জি, এটা হচ্ছে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় যখন ছিলাম সেটা একটা সরকারি ইউনিভার্সিটি। ওখানে আমি যা চাচ্ছি বা যেভাবে চাচ্ছি সেভাবে তো সবসময় সম্ভব না। তো আমরা আমাদের মতো করে একটা ইউনিভার্সিটি তৈরি করতে পারবো এবং যে সমস্ত জিনিস এখানে ইমপ্লিমেন্ট হতে দেখতে চাই সেগুলো করতে পারবো, সেই আশা নেই আসলে ইউনিভার্সিটি শুরু করা। তো আমাদের এই কয়েক বছরে আমরা আসলে আমাদের ধারণা যে আমাদের দেশে এবং বিদেশে মোটামুটি ইউআইইউ সম্পর্কে লোকজন এখন জানে, আমরা মোটামুটি ভালোই করছি মনে হয়। তো যেহেতু ভালো করার শেষ নাই এবং প্রতিদিনই আসলে ভালো করার চেষ্টা করা উচিত এবং চেষ্টা আমরা করছি, সেভাবে আমরা আগাচ্ছি। তবে ইউনাইটেড গ্রুপ সবসময় আমাদেরকে সহযোগিতা দিয়ে এসছে। তারা আমাদের একাডেমিক ব্যাপারগুলোতে কখনো ইন্টারফেয়ার করেনি এবং করছে না, এই জন্য আমাদের সুবিধাটা অনেক বেশি ওনাদের থেকে। জি স্যার, অনেক ধন্যবাদ। আমরা তাহলে স্যার আমাদের মূল যে বিষয় যেটা নিয়ে আজকে আলোচনা করতে চাই আর কি, সেটা হচ্ছে, তো প্রথমে স্যার আপনার কাছে শুনতে চাই যে একজন এই যে ইউনিভার্সিটিতে পড়তে চায় একটা ছেলে বা মেয়ে, সে আপনার ইউনিভার্সিটিতে কেন পড়বে স্যার? আপনি কেন তাকে আপনার ইউনিভার্সিটিতে পড়তে বলবেন? প্রথম কথা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে শিক্ষার উদ্দেশ্যটা কি? শিক্ষার উদ্দেশ্য যে জীবিকা এবং জীবনের জন্য জ্ঞান অর্জন এবং দক্ষতা অর্জন করাই একমাত্র শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত নয়। আমার ধারণা হয়েছে যে
আমাদের এইচএসসি লেভেল পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে এই বিশ্লেষণী ক্ষমতা এবং উদ্ভাবনী ক্ষমতা ব্যাপারটা অনেকটা কম। এটা আমরা আসলে ছোটবেলা থেকে এই ব্যাপারগুলোর দিকে খুব একটা নজর দেই নেই। তো এই যে অ্যানালিটিক্যাল স্কিল, তারপরে ক্রিটিক্যাল থিঙ্কিং, কমিউনিকেশন স্কিল, কোলাবোরেশন, এই জিনিসগুলো এই যুগে আমাদের ছাত্রছাত্রীদের জন্য অনেক দরকার। কারণ এই বিশ্বায়নের যুগে এবং প্রযুক্তির ফলে আমাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র দেশের মধ্যেই তাদের প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকবে না, তাদেরকে আসলে বাইরের ছেলে মেয়েদের সাথেও প্রতিযোগিতায় টিকতে হবে। তো আমি মনে করি যে আমরা যেহেতু 360 ডিগ্রিতে একটা ছেলে মেয়েকে তৈরি করার চিন্তা করছি, সেক্ষেত্রে গার্জিয়ানদেরকে আমি সবিনতভাবে বলতে চাই যে আমাদের এই চেষ্টার প্রয়াস অবশ্যই আপনার ছেলে মেয়ে যখন এখান থেকে গ্র্যাজুয়েট হয়ে বার হবে, সে এই স্কিলগুলো লাভ করবে যাতে করে সে আসলে এই বিশ্বায়নের যুগে সবার সাথে কম্পিট করতে পারে। স্যার, আমরা তাইলে একটা, যেহেতু স্যার আপনার বিশ্বায়ন এবং এই কথাগুলো বলছেন, আমরা সাবরিনার কাছে যাই। সাবরিনা, তুমি তো 9 সেমিস্টার ধরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছো। হ্যাঁ, স্যার যে বললেন এই যে বিশ্বায়নের যুগে অ্যানালাইটিক ক্ষমতা, তারপরে কমিউনিকেশন স্কিল, হ্যাঁ, যে বিষয়গুলোর কথা বললেন, সেগুলা তো তুমি এখন ইউনিভার্সিটির মতো করে সেই জিনিসগুলো করতে পেরেছো। তো তোমার কাছে আমাদের খুব একটা সহজ প্রশ্ন যে ইউনিভার্সিটিতে পড়তে এসে কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কেন সেটা? প্রথমত ইউনিভার্সিটির যে ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ইউনিক লেগেছিল এবং যার জন্য আমি ভর্তি হয়েছিলাম সেটা ছিল হচ্ছে আমাদের ইউআইইউ থেকে যে স্কলারশিপ প্রোগ্রামটা প্রোভাইড করা হয় সেটা। তো প্রত্যেক সেমিস্টারে দেখা যায় যে শুধু 50%ই না, 100% স্কলারশিপ প্রোভাইড করা হয়। এবং এর পাশাপাশি প্রত্যেকটা টিচার আমাদেরকে খুব বেশি মোটিভেট করে যে আমাদের যখন এই চান্সটা আছে স্কলারশিপে পড়াশোনা করার, আমরা যাতে সেটা গ্র্যাব করে নিই, এবং এই জন্য আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে থাকে। এর পাশাপাশি আরো যে ব্যাপারটা আমাকে মুগ্ধ করে সেটা হচ্ছে আমাদের ক্লাবস এন্ড ফোরামস এর অ্যাক্টিভিটি। আমাদের অলমোস্ট 12 ক্লাবস এন্ড 12 ফোরামস আছে, যেখান থেকে প্রায়ই হচ্ছে বিভিন্ন রকমের কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয়। মার্কেটিং ফোরাম আছে, বিজনেস ক্লাব আছে, সোশ্যাল সার্ভিস ক্লাব আছে। তো এই ব্যাপার, এই সব যে একটা ব্যাপারটা, আর এই টিচারদের অ্যাফিলিয়েশন বা ক্লাবস এন্ড গ্রুপস এর অ্যাফিলিয়েশন যেটা, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এর পাশাপাশি আরেকটা ব্যাপার যেটা না বললেই না, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা শহরের ভিতরে একমাত্র গ্রিন ফিল্ড ইউনিভার্সিটি। আর এখানে আসলে না আসলে আসলে বোঝার মতো অবস্থা থাকে না যে কতটা রিফ্রেশিং এই গ্রিন ফিল্ডে পড়ালেখাটা। আর এই তো, এই ব্যাপারগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ইউআইইউ ব্যাপারে। অনেক অনেক ধন্যবাদ সাবরিনা, তুমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছো। সেটা হচ্ছে যারা এই অনুষ্ঠান দেখছে তাদেরকে বলছি যে বিশ্ববিদ্যালয়ে বৃত্তির একটা বিষয় আছে, আমরা সেটা স্যারের কাছ থেকে শুনবো। তবে যেহেতু আমরা ভর্তির মধ্যে ঢুকে গেছি, আমরা মঞ্জুরুল হক ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্টগুলা কয়টা ডিপার্টমেন্ট, কিভাবে এবং কিভাবে আমাদের ছেলেমেয়েরা সেখানে ভর্তি হবে আপনাদের ইউনিভার্সিটিতে? আমাদের মূলত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 3টা অনুষদ আছে, 3টা ফ্যাকাল্টি আছে: স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস। 3টা ফ্যাকাল্টির আন্ডারে আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে 7টা প্রোগ্রাম আছে এবং গ্রাজুয়েট লেভেলে 6টা প্রোগ্রাম আছে। যেমন আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে স্কুল অফ বিজনেস এবং ইকোনমিক্স এর আন্ডারে বিবিএ ইন এআইএস মানে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ব্যাচেলর অফ সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স, এই প্রোগ্রামগুলো অফার করা হয়। আন্ডার গ্রাজুয়েট লেভেলে স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ট্রিপলি অফার করা হয়। এবং স্কুল অফ হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্সের আন্ডারে বিএসএস ইন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ অফার করা হচ্ছে। অন্যদিকে গ্রাজুয়েট প্রোগ্রাম স্কুল অফ বিজনেস এর আন্ডারে আছে এমবিএ, বিএবিএ, মাস্টার অফ সায়েন্স ইন ইকোনমিক্স এবং মাস্টার ইন ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এই মুহূর্তে অফার করা হচ্ছে এই চারটি প্রোগ্রাম। এবং স্কুল অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে গ্রাজুয়েট প্রোগ্রাম অফার করা হচ্ছে শুধু এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এবং স্কুল অফ হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্সের আন্ডারে মাস্টার ইন ডেভেলপমেন্ট স্টাডিজ অফার করা হচ্ছে। মোটামুটি এই 7টা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এবং
6টা গ্রাজুয়েট প্রোগ্রাম অফার করা হচ্ছে। তো যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা সবসময় ইউজিসির নীতিমালা অনুসরণ করে থাকি, অর্থাৎ আমরা একটা ট্রান্সপারেন্ট ইউনিভার্সিটি, আমরা কখনো নিয়ম কানুনের ব্যাপারে আসলে এক অর্থে আমরা স্ট্যাটিক। তো আমরা ইউজিসির যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে এসএসসি এবং এইচএসসি তে যাদের আলাদাভাবে 2.5 আছে তারা ভর্তি প্রক্রিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে এবং তারপর ভর্তি ফর্ম পূরণ করে এটা অনলাইনের মাধ্যমে তারা এই জিনিসটা সাবমিট করতে পারে, অথবা কেউ যদি ইচ্ছা করেন আমাদের অ্যাডমিশন অফিসেও আসতে পারেন, ফর্ম সংগ্রহ করতে পারেন এবং এটা ফিল আপ করতে পারেন। এবং তারপর একটা ভর্তি প্রক্রিয়া আছে, ভর্তি যাচাই বাছাই কমিটি আছে এবং এই ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে, ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা একটা শর্ট লিস্ট করে আমরা সেটা অনলাইনে পাবলিশ করি এবং অফলাইনেও আমাদের নোটিশ বোর্ড করতে দেওয়া হয়। এবং যারা চূড়ান্তভাবে নির্বাচিত হন তাদেরকে আমরা SMS এর মাধ্যমেও অ্যাওয়্যার করে থাকি যে আপনি নির্বাচিত হয়েছেন, এবং পরবর্তী সময়ে তারা অনলাইন এবং অফলাইন দুই প্রক্রিয়াতেই তারা এখানে ভর্তি ধন্যবাদ মঞ্জুর ভাই। একটা বিষয় অনেকে জানতে চায়, সেটা হচ্ছে ধরেন এই যে বৃত্তির ব্যাপারটা, যদি সে যারা এই প্রথমবার ভর্তি হবে, আমরা সাফরিয়ার কাছ থেকে জানলাম যে প্রতি সেমিস্টারের রেজাল্টের উপর একটা বৃত্তি আছে, কিন্তু যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে তখন কি আপনাদের এই স্কলারশিপ বা স্টাইপেন্ডের ব্যবস্থা আছে? আমাদের এই স্কলারশিপ স্কিমটা যে সাবরিনা যেটা খুব চমৎকার ভাবে বলেছে যে তাকে অ্যাট্রাক্ট করেছিল আমাদের স্কলারশিপ প্যাকেজ। তো আমাদের স্কলারশিপের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। একটা হলো তো সাবরিনা যেটা বললো যে বেসড অন সেমিস্টার রেজাল্ট, অর্থাৎ প্রত্যেক সেমিস্টারে যে সমস্ত প্রথম আমরা 3% স্টুডেন্টসদেরকে 100% স্কলারশিপ দিই, পরের 6% স্টুডেন্টসদেরকে আমরা 50% স্কলারশিপ দিই, এবং এটাই শেষ না, পরের 6% স্টুডেন্টসকে আমরা 25% স্কলারশিপ অফার করি। এটা গেল হলো সেমিস্টার রেজাল্টের উপর বেস। এছাড়াও যারা এইচএসসি রেজাল্ট এবং এইচএসসি রেজাল্টে যারা গোল্ডেন জিপিএ 5 পেয়েছেন তারা 50% স্কলারশিপ অ্যাভেল করতে পারেন, এবং যারা শুধু নর্মাল জিপিএ 5 আছেন তারা 25% টিউশন ফি পেয়ে থাকেন। এবং আমাদের শুধু তাই না, ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসদের জন্য আমাদের আলাদা ভালো স্কলারশিপ অফার আছে। যেমন ও লেভেলে যদি আপনি 5টা সাবজেক্ট এ থাকে এবং এ লেভেলে যদি একটা এ এবং একটা বি থাকে, সেক্ষেত্রে আপনি 100% স্কলারশিপ পাবেন। যদি ও লেভেলে আপনার 5টা এ লেভেলে 2টা বি থাকে, আপনি 50% স্কলারশিপ পাবেন। আর যদি ও লেভেলে শুধু 4টা এ থাকে, সেক্ষেত্রে আপনি 25% স্কলারশিপ পাবেন। এখন আমাদের স্কলারশিপের গল্পটা এখানেই শেষ না। আমাদের এছাড়াও আমাদের বোর্ড অফ ট্রাস্টিজ স্পেশাল স্কলারশিপ ফান্ড আছে। বিশেষ করে যদি ধরেন কারো বাবা মারা যান কিংবা অন্য ধরনের অর্থ ডিজাস্টারের মধ্যে পড়ে, সেক্ষেত্রে তারা বিউটি স্কলারশিপের জন্য তারা অ্যাপ্লাই করতে পারে। তো এবং এমনকি মুক্তিযুদ্ধ সন্তানদেরকে আমরা 3% ছেলে মেয়েদেরকে বিনা বেতনে পড়িয়ে থাকি। এবং ইউআইউ স্কলারশিপের ফান্ডামেন্টাল যে অবজেক্টিভ, অর্থাৎ আপনাকে সবসময় এবং আপনার একাডেমিক্যালি ভালো করেন এই জায়গাটিতে উৎসাহিত করা হয়, অর্থাৎ এইটি আমাদের মূল ফিলসফি। এবং ভালো ছাত্রদের জন্য এখানে বিশেষ স্কলারশিপের ব্যবস্থা আছে, এবং এটা ইউআইউর একটা অনন্য ফিচার আমার দৃষ্টিতে। এখানে আরেকটা জিনিস কোনো একটু মিসিং মঞ্জু মনে ভুলে গেছে বলতে, সেটা হচ্ছে যে যেমন এই প্যান্ডেমিকের ক্ষেত্রেও অনেক গার্জিয়ানদের আসলে অনেক সংকটে পড়তে হয়েছে, ব্যবসাতে ধস নেমেছে, অনেকে চাকরি হারিয়েছেন। তো আমরা শুধুমাত্র এই প্যান্ডেমিকেও না, অন্যান্য ক্ষেত্রেও যদি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে কোনো ফ্যামিলি, তখন আমরা ইন্টারেস্ট ফ্রি লোন দিই। এবারও আমরা প্রায় 70 লক্ষ টাকা লোন দিয়েছি এই প্যান্ডেমিকে। ধন্যবাদ স্যার। তার মানে বোঝাই যাচ্ছে যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদেরকে মাথায় রেখেই নানান রকমের প্রোগ্রামগুলো সাজানো হয়েছে যেন তারা আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠতে পারে। মজুর ভাই, আপনি অনেক তথ্য দিয়েছেন, কিন্তু ওয়েবসাইটটা বলেন নাই, একবার মুখে বলে দেন যদি, যে অ্যাডমিশনের ইনফরমেশন পাওয়ার জন্য যে ওয়েবসাইটটাতে যেতে আমরা আমাদের ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে এখানে আপনি বিস্তারিত সমস্ত কিছু আছে, স্কলারশিপ স্কিম এবং অ্যাডমিশন ক্রাইটেরিয়া এবং আদার ইভেন আমাদের যে কো-কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যাবতীয় তথ্যই আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তো আমাদের এমনকি আপনারা আমাদের ফেসবুক পেজ যেটা আছে ইউআইউ, এখান থেকেও আপনারা অনেক তথ্য পেতে পারেন, ডে টু ডে ইনফরমেশন গুলো পেতে পারেন। তবে আমি রেফার করব যে অবশ্যই আমাদের ওয়েবসাইটটা একবার ভিজিট।
এখানে সমস্ত ইনফরমেশন ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, এটা এটা স্যার আপনারা কে জবাব দিবেন আমি জানি না। একজন শিক্ষার্থী আমাদের এই অনুষ্ঠানে সে কমেন্টে লিখেছে সে 2019 সালে এইচএসসি পাস করেছে, সেই ভর্তি হতে পারবে কিনা, অ্যাপ্লাই করতে পারবে কিনা? হ্যাঁ, আমাদের সেরকম কোনো বাধ্যবাধকতা নাই, সে যদি ফুলফিল করতে পারে ক্রাইটেরিয়া ভর্তি হতে পারবে। আচ্ছা, ও বাধ্যবাধকতা নাই মানে 2018 হইলেও কি পারবে স্যার? আমরা মানে যেটা হয় যে আমাদের অ্যাডমিশন টেস্টে যদি অ্যালাউ হতে পারে সে, আমরা এই সুযোগটা দিই। আচ্ছা। 2-3 বছর যদি ল্যাপস থাকে তাও সুযোগ দিই। So, আমি একটা ভিন্ন প্রসঙ্গে যাই, আমরা একটু সাদাত ভাইয়ের কাছে যাব, অনেকক্ষণ ধরে বসে আছে। আপনার কাছে একটু শুনতে চাই যে এই যেমন আমাদেরকে সাবিনা যে বললো যে তাকে মুগ্ধ করার দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে ক্লাব অ্যাক্টিভিটি, তাই না? অনেকগুলা ক্লাব, অনেক ধরনের অ্যাক্টিভিটি, অনেক ফোরাম আছে। আপনার কাছে জানতে চাই যে এই যে ক্লাবগুলোর অর্জন, ক্লাবগুলো নিয়ে আমরা মঞ্জু ভাইয়ের কাছ থেকে শুনবো, যেহেতু ক্লাবগুলো উনি চালান। আপনার কাছে একটু শুনতে চাই যে ইউনিভার্সিটির কোন অর্জনটাকে আপনারা হাইলাইট করতে চান, কোনটা ধরেন আপনি বলতে পারেন যে আমি এই ইউনিভার্সিটির এই কাজটা আমাদের খুবই সিগনিফিক্যান্ট কাজ। ধন্যবাদ বুড়ি ভাই। আপনি যেমনটি প্রশ্ন করেছেন যে আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্লাব এবং ফোরামগুলোর যে অর্জনগুলো, যদি উল্লেখ করি, ক্লাব এবং ফোরামগুলোর অনেক উল্লেখযোগ্য জাতীয় এবং আন্তর্জাতিক অনেক অর্জন আছে ভাই। আমি সবগুলো বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। আমি এই অর্জনগুলোর মধ্যে উল্লেখযোগ্য অর্জনগুলো আপনাকে যদি মেনশন করি, যে আমরা ইউআইইউ 2003 সালের অক্টোবরে যাত্রা শুরু করার পর এই অল্প সময়ের ভিতরে যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্জনগুলো, যেটা বাংলাদেশের প্রিমিয়ার ইউনিভার্সিটিগুলোর মধ্যে খুব কম সংখ্যক ইউনিভার্সিটি আমাদের এই স্বল্প সময়ের পরিসরে এত সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট অর্জন করেছে। আমি যদি মেনশন করি, আমাদের এই চ্যানেল আই কর্তৃক আয়োজিত এফএলপি প্রোগ্রাম, ফিউচার লিডার প্রোগ্রাম, যেটা ফার্স্ট স্টার্ট করে, এখানে 8 জনের মধ্যে 5 জনই আমাদের ইউআইইউ থেকে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করে ক্যাটাগরিক্যালি 1 থেকে 5 পর্যন্ত। এখানে বাংলাদেশের মানে 250 জন বিজনেস গ্রাজুয়েট, এটা আইবিএ, ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ, বাংলাদেশের লিডিং সব ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করে। এটা ছিল এফএলপি চ্যানেল আই প্রথম প্রোগ্রাম, এবং এখানে ইউআইইউ 8 জনের মধ্যে 5 জন মানে আমাদের 1 থেকে 5 পর্যন্ত এই শ্রেষ্ঠত্ব অর্জন করে। এরপরে আমাদের সিটি ব্যাংকের আয়োজনে আপনার সিটিআইটি ফিনান্সিয়াল আইটি কেস কম্পিটিশন, এখানে আমাদের স্টুডেন্টরা চ্যাম্পিয়ন হয়। এরপরে ব্র্যান্ড উইজ একটা প্রোগ্রাম, যেখানে ব্র্যান্ড নিয়ে কম্পিটিশনে কাজ করা হয়, এটা আইবিএ অ্যারেঞ্জ করে থাকে। এখানে আমাদের স্টুডেন্টরা চ্যাম্পিয়ন এবং রানার আপ দুটাই মানে অর্জন করে পরপর 2 বছর। এর বাইরে আমাদের স্টুডেন্টের আরো অনেক উল্লেখযোগ্য অর্জন, ডিবেটে আমাদের জাতীয় পর্যায়ে অনেকগুলো অর্জন আছে। আমাদের মান ক্লাবের মানে অনেকগুলো অর্জন আছে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। তো এগুলো ক্লাব ফোরামের, যদি আমি ডিবেট, এরপরে আদার্স কালচারাল অ্যাক্টিভিটি, আমাদের ড্রামা এবং থিয়েটারে ন্যাশনাল লেভেলে আমাদের বেশ কিছু, মানে ফটোগ্রাফিতে আমাদের 3 ধরনের অর্জন আছে। ন্যাশনাল পর্যায়ে 2 বার অর্জন, জাতীয় পর্যায়ে আমাদের একজন স্টুডেন্ট পরবর্তীতে সে এখন বাইরে পড়াশোনা করতেছে, সে ফটোগ্রাফিতে পরপর 2 বার সে ন্যাশনালি চ্যাম্পিয়ন হয়। এই জাতীয় অর্জনগুলো মানে উল্লেখযোগ্য। এর বাইরে অনেক অর্জন আছে ক্লাব এবং ফোরামগুলো। আর ক্লাব ফোরামের বাইরে অ্যাজ এ ইউনিভার্সিটি আমাদের কিছু রিসার্চ সেন্টার, মানে আমাদের যদি বলি সিআর, যে সেন্টার ফর এনার্জি রিসার্চ, যেটা বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি রিসার্চের ক্ষেত্রে পাইনিয়ারিং রোল প্লে করতেছে, এই সিআর এর অনেকগুলো অর্জন আছে বাংলাদেশে এবং বাইরে। এর বাইরে আমাদের এইমস ল্যাব আছে, যেটা বায়োমেডিক্যাল সায়েন্স নিয়ে কাজ করে, অ্যাডভান্স ইন্টেলিজেন্ট মাল্টি ডিসিপ্লিনারি সিস্টেম ল্যাব। আমি 2-1টা অর্জন এখানে মেনশন করতে চাই। যেমন আমাদের সিআর এর মানে ইউএন মোমেন্টাম ফর চেঞ্জ অ্যাওয়ার্ড, যেটা জাতিসংঘ অ্যাওয়ার্ড, বাংলাদেশে ফার্স্ট টাইম কোন রিসার্চ অর্গানাইজেশন এই ধরনের মানে অর্জন বাংলাদেশের জন্য বয়ে নিয়ে আসে। এরপরে আমাদের সিআর এর আরো অনেকগুলো অর্জন আছে। আমাদের মিনিস্ট্রি অফ পাওয়ার কর্তৃক আয়োজিত যে এনার্জি উইকের, এখানে চ্যাম্পিয়ন হয় আমাদের সিআর টিম। এরপরে আমাদের সিআর এর আরো অনেকগুলো অর্জনের মধ্যে আছে হলো আপনার পাওয়ার এন্ড এনার্জি উইকে, এখানেও আমাদের সিআর চ্যাম্পিয়ন হয়। এর বাইরে পাওয়ারের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য একটা মানে আপনার অ্যাওয়ার্ড, যেটাকে বলা হয় যে এশিয়ান ফটোভোল্টিক ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড, 2019 এটা আমাদের চ্যাম্পিয়ন হয় সিআর এর ডিরেক্টর এবং সিআর টিম এখানে আমাদের যায়। এরপরে আরেকটা সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট এটা রিসার্চের ক্ষেত্রে, যেটা আমরা ইপিআরসি থেকে সবচেয়ে বেশি গ্রান্টে রিসার্চ গ্রান্ট পাই, 3,97,00,000 টাকা, যেটা কিন্তু বুয়েটের চেয়েও বেশি। এগুলো হলো আমাদের সেন্টার ফর এনার্জি রিসার্চের অনেকগুলো অর্জনের মধ্যে উল্লেখযোগ্য অর্জন।
এর বাইরে যদি আমি এইমস ল্যাবের অর্জনের কথা বলি ভাই, এক্ষেত্রে আমাদের এইমস ল্যাবের সিডেস্টার ইনোভেটিভ অ্যাওয়ার্ড, যেটা সুইজারল্যান্ডে প্রায় 66 স্টার্টআপ কোম্পানিগুলোর মধ্য থেকে মানে উল্লেখযোগ্য মানে অ্যাওয়ার্ড অর্জন করে আমাদের এইমস ল্যাব। এর বাইরেও আমাদের এইমস ল্যাবের এপিকটা অ্যাওয়ার্ড আছে, যেটা আপনার অটিজম বার্তা একটা ম্যাগাজিন, এর মাধ্যমে এই অ্যাওয়ার্ডটা অর্জন করে। এর বাইরে আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড সামিটে 2016-এ আমাদের এইমস ল্যাব এখানে ফার্স্ট রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এগুলো হলো আমাদের সেন্টার ফর এনার্জি রিসার্চ এবং এইমস ল্যাব রিসার্চ বেস যে আমাদের ল্যাবগুলো আছে তার অর্জন। মানে অনেকগুলো অর্জনগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু অর্জন আমি এখানে মেনশন করলাম। জি, থ্যাংক ইউ। আমরা আবার একটু ইয়াতে আসি। একজন ছেলে জানতে চেয়েছে, ইফতেখার হাসান, ওর প্রশ্ন হচ্ছে, আচ্ছা ওর প্রশ্নের জবাব যদিও মজরুর ভাই একবার দিয়েছেন, তাও আমি আবার মজরুর ভাইকে জিজ্ঞেস করি। সে জানতে চেয়েছে যে তার যদি A+ না থাকে তাইলে সে ফর্ম তুলতে পারবে কিনা। সে কি করতে পারবে, প্রশ্নটা যদি আরেকবার বলেন। তার এই HSC তে A+ নাই, তাহলে সে ফর্ম নিতে পারবে কিনা। না, ফর্ম নিতে পারবে। আমি বলেছি আমি এ পাওয়াটা বাধ্যতামূলক নয়। ইউজিসির যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী বলা আছে এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে 2.5 পেতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক না। অর্থাৎ ছেলেটা যে প্রশ্ন করেছে সেই অনুযায়ী সে না থাকলেও সে অ্যাপ্লাই করতে পারবে যদি সে ন্যূনতম যে যোগ্যতা 2.5 দুইটা 2.5 আলাদাভাবে 2.5 যদি সে পায় তাহলে সে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবে এবং ভর্তি পরীক্ষার জন্য সে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ। স্যার আমার একটা প্রশ্ন, সেটা হলো স্যার আপনাদের কি 6 মাসের সেমিস্টার নাকি 4 মাসের সেমিস্টার? এখানে আমাদের দুটোই আছে আসলে। আমাদের যখন ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় তখন আমরা যখন বিভিন্ন সিলেবাসের পারমিশন নিই তখন সেটা ট্রাইমেস্টারে ছিল, যেমন সিএসসি, ট্রিপলি এগুলো ট্রাইমেস্টারে। কিন্তু এখন ইদানিং যে সাবজেক্টগুলো আমরা পারমিশন নিচ্ছি, মানে যেগুলো অ্যাপ্রুভাল পাচ্ছি, সেগুলো ইউজিসি বলে দিচ্ছে যে সেমিস্টারে চালাতে হবে। এই জন্য আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা, যেটা আমরা রিসেন্টলি পেয়েছি অ্যাপ্রুভাল, সেটা আমরা সেমিস্টারে রান করছি। তো আমাদের ধারণা যে ইউজিসির একটা অবজেক্টিভ হচ্ছে সব সেমিস্টারে আলটিমেটলি আনা সব ইউনিভার্সিটি সব প্রোগ্রামকে। তো আমরাও আসলে ওই চিন্তাই করছি যে আমরা ধীরে ধীরে সেমিস্টারে চলে যাব। দুইটা মোডে একসাথে চালানোটা খুব ডিফিকাল্ট। স্যার এই সেমিস্টারে কবে ক্লাস শুরু হবে আর ভর্তির জন্য আবেদন করতে পারবে শেষ কবে পর্যন্ত পারবে? এই সেমিস্টারে আমরা শুরু করব হচ্ছে 27 তারিখে নতুনদের জন্য ক্লাস। তো ফর্ম তুলতে পারবে 15 তারিখ পর্যন্ত। তারপর স্যার রেজাল্ট হবে কবে? মানে ও 27 তারিখের আগে তো তাকে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। এখন যেটা হচ্ছে এইখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যেহেতু এখন প্যান্ডেমিক চলছে আমরা ইউনিভার্সিটিও খুলতে পারিনি। তো এবারে আমরা ভর্তিটা নেব হচ্ছে সিজিপিএর উপর বেস করে। সো 15 তারিখে যদি লাস্ট হয়, আমরা 16-17 তারিখ দিকেই আমরা বলে দিতে পারবো যে কারা ভর্তি হতে পারবে আর পারবে। তার মানে এবার কোনো আলাদা ভর্তি পরীক্ষা হবে না? এবার দিতে পারছি না, কিন্তু যদি আমাদের আবার এপ্রিলে খুলে দেয়, নেক্সট সেমিস্টারে যখন ভর্তি হবে তখন আমরা অবশ্যই ভর্তি পরীক্ষার মধ্যে যাবো। আচ্ছা স্যার, আমরা একটু পড়ালেখা ফেরত আসি। সেটা হলো ফ্যাকাল্টি। স্যার আপনার ইউনিভার্সিটির টিচারদের সম্পর্কে স্যার একটু বলেন। এটা তো আমাদের ভর্তি ইচ্ছুক ছেলেমেয়েরা জানতে চায় যে ফ্যাকাল্টিটা কেমন। এবং আরেকটা জিনিস স্যার একটু বলবেন, সেটা হচ্ছে যেমন আমাদের তো মেজরিটি ছেলে মেয়ে কিন্তু এইচএসসি পর্যন্ত বাংলা মিডিয়ামে পড়ে। হ্যাঁ, বাংলা মিডিয়ামে পড়ে, বাংলাতে ফিজিক্স করে, কেমিস্ট্রি করে, সব বাংলাতেই করে। তারপর তো ইউনিভার্সিটিতে গিয়ে ইংরেজি মিডিয়ামেই তাকে পড়তে হবে। এটা আপনারা স্যার কিভাবে অ্যাডজাস্ট করেন? দুটো জিনিস স্যার, একটা হচ্ছে ফ্যাকাল্টিদের সম্পর্কে একটু জানতে চাই, তারপরে এই বাংলা ইংরেজির ব্যাপারটা কিভাবে সামলাবো। পরের কোশ্চেনটা নিয়ে আমরা হাবুডুবু খাচ্ছি, তারপর আমি বলবো। প্রথমটা বলি, সেটা হচ্ছে আমাদের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে আমরা আসলে প্রায় 100% ফ্যাকাল্টি হচ্ছে ফুল টাইম ফ্যাকাল্টি। আর আমাদের মাস্টার্স প্রোগ্রামগুলোতে যেগুলো সান্ধ্যকালীন কোর্স, সেখানে আমরা খুব অল্প সংখ্যক পার্ট টাইম ফ্যাকাল্টিকে ইনভাইট করি। তো বেসিক্যালি আমরা আসলে ফুল টাইম টিচারদের উপরে নির্ভরশীল। আমাদের যেহেতু বেশি প্রোগ্রাম নাই, মাত্র 7টা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম আর 6টা গ্রাজুয়েট প্রোগ্রাম আছে, আমাদের শিক্ষক সংখ্যা এখন প্রায় 140-এর মতো। এবং 140 জনের মধ্যে আমাদের 46 জন আছে হচ্ছে পিএইচডি।
আমরা পিএইচডি সংখ্যা আরো বাড়ানোর চেষ্টা করছি। এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে টিচাররা যারা লেকচারার হিসেবে জয়েন করে তাদেরকে আমরা শিক্ষা ছুটি দিই, স্টাডি লিভ দিই, এবং তাদেরকে আমরা 2 বছরের বেসিক বেতনটা তাদেরকে আর্থিক সহায়তা হিসেবে প্রদান করি, যাতে করে তারা আবার ফিরে আসতে চায়। তো আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি ট্রান্সপারেন্ট। সাধারণত আমরা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা একদম প্রথম দিকে সিজিপিএ 3.995 এরকম ছাত্রছাত্রী আমাদের সাধারণত টিচার হিসেবে জয়েন করে। আর দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে বাংলা ইংরেজি মিডিয়াম। ডেফিনেটলি আমাদের এটা একটা বিরাট সমস্যা। যারা বাংলা মিডিয়াম থেকে আসে তাদের আসলে প্রথম একটু অসুবিধা হয়। আমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে দুটো ইংরেজি কোর্স আছে, ইংলিশ 1, ইংলিশ 2, সেটা দিয়ে কিছুটা কভার আপ করার চেষ্টা করছি আমরা। ইদারিং আমাদের আরেকটা জিনিস আমরা করেছি সেটা হচ্ছে আমাদের অনেক ছেলে মেয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছে। বিশেষ করে অনেক ছেলে মেয়ে এখন জার্মানি, তারপরে সুইডেন, কানাডা, অস্ট্রেলিয়া এই সমস্ত জায়গায় যাওয়ার চেষ্টা করছে, এবং তাদের জন্য আইএলটিএসটা দরকার। তা আমরা উইংস নামে একটা প্রতিষ্ঠান আছে, আইএলটিএস তারা কন্ডাক্ট করে, তাদের সাথে আমরা একটা এমওইউ করেছি। তারা আইএলটিএস ট্রেনিং দেবে, এখানে 50% ওয়েভার দেবে। এই বিষয়গুলো আমরা আনছি আর কি। তো আমার মনে হয় যে আমাদের গ্লোবালাইজেশনের যুগে ইংরেজি জানাটা খুব ইম্পর্টেন্ট, কমিউনিকেশন স্কিলটা দরকার। তো এই জন্য আমাদের বিজনেস প্রোগ্রামে এবং ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামেও যে প্রজেক্টগুলো ছাত্ররা করে সেই সমস্ত প্রজেক্টের প্রেজেন্টেশন এগুলো আমরা সাধারণত তাদেরকে মানে বেশি প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করাই, যাতে করে তাদের কমিউনিকেশন স্কিলটা বাড়ে। স্যার আপনার সুন্দর ক্যাম্পাস সম্পর্কে জানতে আসবো, তবে তার আগে আমি মঞ্জুর ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই। মঞ্জুর ভাই, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে ইউনিভার্সিটির ক্লাব অ্যাক্টিভিটি, হ্যাঁ আপনাদের বেশ কয়েকটি ক্লাব, আমি তো অনেকগুলো ক্লাব অ্যাক্টিভিটিতে যাই, কাজে আমি বলতে পারি যে অন্য যে কোনো ইউনিভার্সিটি হিসেবে অনেক দুর্দান্ত ক্লাব অ্যাক্টিভিটি হয়, এবং এখন তো সুন্দর ক্যাম্পাস হওয়াতে ক্লাব অ্যাক্টিভিটিগুলো অনেক বেড়েছে, এবং সাবরিনাও বলেছে এটা একটা বড় সুযোগ যে নানান রকম অ্যাক্টিভিটির মাধ্যমে হয়। আপনি যদি স্যার আমাদেরকে একটু সংক্ষেপে কয়টা ক্লাব আছে, কি ধরনের অ্যাক্টিভিটি হয়, আপনারা কিভাবে সাপোর্ট দেন, এগুলো যদি একটু বলেন। আসলে আমরা যে ইউআইইউ এক্সট্রা এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিসকে খুবই গুরুত্বের সাথে দেখি। বিশেষ করে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের প্রাককালে আমরা মনে করি যে শুধুমাত্র ক্লাসরুম এডুকেশনের মাধ্যমে একজন শিক্ষার্থীর সামগ্রিক জীবনের বিকাশ হওয়া সম্ভব না। কারণ একজন শিক্ষার্থী শুধু বইয়ের পুঁথিগত বিদ্যা অর্জন করবে, এটাকে কিন্তু এই শতকে এসে, নতুন শতকে এসে আপনি এটাকে কার্যক্ষেত্রে ট্রান্সফর্ম করতে পারবেন না, বা যে ধরনের দক্ষ জনশক্তি সেই ধরনের জনশক্তি তৈরি করা শুধুমাত্র ক্লাসরুম এডুকেশনের মাধ্যমে সম্ভব না। তো সেই জন্য আমরা যেটা করেছি, আপনার একটা ইনফরমেশন মনি ভাই আপনি হয়তো অলরেডি জানেন, যেহেতু বহু বছর ধরে আপনি আমাদের বিভিন্ন প্রোগ্রামে এসেছেন, আমরা বাংলাদেশের সর্বপ্রথম প্রফেশনাল ক্লাবিং এই কনসেপ্টটা এনেছি 2014 সালে। আমরা প্রায় 60টা ফোরাম, প্রফেশনাল ক্লাব যেটাকে আমরা বলি, সেটা হলো আমরা চালু করেছিলাম। ইউআইইউ মার্কেটিং ফোরাম, ইউআইইউ এইচআর ফোরাম, ফাইন্যান্স ফোরাম, অ্যাকাউন্টিং ফোরাম, সোসাইটি ধরনের প্রায় 60টা প্ল্যাটফর্ম ছিল। তো আমাদের উদ্দেশ্য ছিল যে ছেলেটা ভবিষ্যতে যে জায়গাটায় ক্যারিয়ার তারা ডেভেলপ করবে, যেমন মার্কেটিং এর ছেলেটা ও হঠাৎ করে যখন ইন্ডাস্ট্রিতে যাবে তখন আসলে তার যে এখানে যে ক্লাসরুমে সে হয়তো ওয়েস্টার্ন বইগুলো পড়ছে, কিন্তু বাংলাদেশি পার্সপেক্টিভটা সম্পূর্ণ ডিফারেন্ট। তো এর একটা যাতে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন তার থাকে, এবং একই সাথে ইন্ডাস্ট্রি একাডেমিয়ার লিয়াজোটাও হয়, অর্থাৎ ইন্ডাস্ট্রি কি চায় এবং সেই অনুযায়ী সে নিজেকে তৈরি করতে পারে। সেই জন্য আমরা প্রাথমিকভাবে আমরা 7টা প্ল্যাটফর্ম ডেভেলপ করেছিলাম। বর্তমানে প্রায় 12টা এই ধরনের প্রফেশনাল ক্লাব আছে। আর ট্র্যাডিশনাল ক্লাব যেটা বলবো যে সেটা হলো প্রায় সব জায়গাতেই অনেক কাল ধরে ছিল, যেমন ডিবেট ক্লাব, বিজনেস ক্লাব, কালচার ক্লাব, থিয়েটার ফিল্ম ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, কম্পিউটার ক্লাব, ইলেকট্রনিক্স ক্লাব, কম্পিউটার ক্লাব, স্পোর্টস ক্লাব অ্যান্ড মান ক্লাব, রোবোটিক্স ক্লাব, এই ধরনের ক্লাবগুলো ইউআইতে কার্যক্রম পরিচালনা করছে। তো আমাদের মোটামুটি প্রায় 24টা প্ল্যাটফর্ম আছে। এবং আরো একটা ইন্টারেস্টিং তথ্য হলো যে ইউআইইউ বর্তমান ছাত্র সংখ্যা 5000,
কিন্তু আমাদের ক্লাবগুলোতে ডিরেক্টলি ভলান্টিয়ার হিসেবে কাজ করে মোর দেন 1000 স্টুডেন্টস, প্রায় প্রতি 5 জনের একজন স্টুডেন্ট সরাসরি ক্লাব অ্যাক্টিভিটিসের সঙ্গে সরাসরি জড়িত আছে। ইনডাইরেক্টলি তো বিভিন্ন প্রোগ্রামগুলোতে বা প্রতিযোগিতাগুলোতে তারা তো পার্টিসিপেট করেই থাকে। এবং আমাদের প্রত্যেকটা ক্লাবেরই একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে, ন্যূনতম একটা, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্লাব বা ফোরামের একাধিকও আছে। যেমন আমি কিন্তু একটা উদাহরণ দিই, কারণ সবগুলো বলা সম্ভব না, কারণ 24টা প্ল্যাটফর্মের ন্যূনতম 24টা আছে, কারো কারো একাধিক থাকার কারণে আসলে সেই সংখ্যাটা প্রায় 30+। তো যেমন আমাদের এইচআর ফোরাম, এইচআর হাল্ক নামে একটা প্রোগ্রাম করে, অর্থাৎ এইচআর এর যে প্র্যাকটিক্যাল যে প্রবলেম গুলো জব মার্কেটে আছে, ওই বিষয়গুলোকে আমরা এই ইভেন্ট প্রোগ্রামটা আমরা ডিজাইন করিয়েছি হচ্ছে প্রফেশনালদের দিকে, অর্থাৎ যারা বর্তমান এইচআর ফিল্ডে কাজ করে, দেশের প্রথিত যশা এইচআর প্রফেশনালস আছে, তারা এই টোটাল মডিউলটা ডেভেলপ করেছেন, তাদেরকে আমরা জাজ হিসেবে নিয়ে আসি। এবং আরো একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের ছেলে মেয়েরা প্রফেশনালদের সঙ্গে ডিরেক্ট ইন্টারাকশনে শুরু। এছাড়াও ধরেন মার্কেটিং ফোরামের ব্র্যান্ড মাস্টার নামে একটা প্রোগ্রাম আছে, উমেন মার্কেট ডে, মার্কেট মন্ত্র, মার্কেটিং জিনি, ইউএ ফাইন্যান্স ফোরাম এক্সেলিস নামে একটা প্রোগ্রাম করে থাকে, তারপর স্টকার্স গেম নামে একটা প্রোগ্রাম ইউএ ফাইন্যান্স ফোরামের আছে, ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এগুলো। ইউএ অ্যাকাউন্টিং ফোরাম অ্যাকাউন্টিং অলিম্পিয়াড নামে একটা কম্পিটিশন করে থাকে, ইউএ এন্টারপ্রেনারশিপ ফোরাম এন্টারপ্রেনার্স ডায়েরি নামে একটা প্রোগ্রাম করে। এরকম অসংখ্য প্রোগ্রাম, আসলে এগুলো একদম বলতে গেলে বিশাল লম্বা একটা লিস্ট, আসলে সবাই বোরিং হয়ে যাবে। আমি শুধু যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে এই প্রোগ্রামগুলোর ডিজাইন থেকে শুরু করে প্রোগ্রাম অর্গানাইজেশন থেকে সমস্ত কিছু আমরা ছাত্রদের দিয়ে করাই, আমরা শুধু তাদের সাপোর্টিভ ভূমিকাটা পালন করি। তো এখানে যেমন একাডেমিশিয়ানদের একটা পার্ট আছে, একই সাথে আমরা ইন্ডাস্ট্রি লোকদের সঙ্গে আমাদের ছেলে মেয়েদেরকে ওরিয়েন্ট করে দিই। এবং আরো একটা ব্যাপার, আমরা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টে বিশ্বাস করি। এবং এই বছর আপনি হয়তো ব্র্যান্ড মাস্টারে যে ফিচার গুলো দেখবেন, নেক্সট ইয়ার যখন আবারও আমরা যে ব্র্যান্ড মাস্টার আয়োজন করে থাকি, আমরা ফিচার গুলো চেঞ্জ করি, ডেভেলপ করি, আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ইনফরমেশন কালেক্ট করি এবং আমরা দেখার চেষ্টা করি প্রোগ্রামটাকে আসলে আরো কিভাবে ডেভেলপ করা যায়। এবং প্রত্যেকটা কাজই কিন্তু স্টুডেন্টসদের মাধ্যমে, নট অফিসিয়ালসরা আমরা শুধু কোঅর্ডিনেট করি, কোঅপারেট করি, কিন্তু ডেভেলপমেন্ট থেকে শুরু করে অর্গানাইজেশন থেকে শুরু করে সবগুলো কাজে একটা ছাত্র। তো আমাদের টার্গেটটা হচ্ছে যে লিডারশিপ কোয়ালিটি, কমিউনিকেশন স্কিল, টিম স্পিরিট, ইন্টারপার্সোনাল স্কিল, এই সবগুলো দিককে প্রপারলি নার্চার করা। এবং আমরা মনে করি যে একজন সত্যিকার মানুষ হিসেবে এবং সত্যিকার প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে হলে এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আরো একটা ইন্টারেস্টিং ফিচার যদি একটু অ্যাড করতে পারবো মনি ভাই? আচ্ছা, হ্যাঁ বলেন। আমরা কিন্তু আপনারা প্রায় একটা টার্ম বা চারপাশে ইউজ হচ্ছে যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, এই কথাটা প্রায় শোনা যায়। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন অধিকাংশ ইউনিভার্সিটি গুলোতে, বা আমি বলবো যে প্রায় অলমোস্ট সব ইউনিভার্সিটি, ইন্ডাস্ট্রি একাডেমিয়া প্রফেশনালরা আসতে এসেছেন বা একটা লেকচার দিচ্ছেন বা একটা ইনফর্মাল মত বিনিময় হচ্ছে, প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু কোলাবোরেশনটা বাংলাদেশে থেকে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি আপনি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন সত্যিকার অর্থে ভালো একটা, যদি আপনি সিলেবাস ডেভেলপ করতে চান, আপনি যদি সত্যিকার অর্থে ছেলে মেয়েদেরকে তৈরি করতে চান, তাহলে কিন্তু ইনফর্মাল স্ট্রাকচার দিয়ে হবে না, অর্থাৎ এটাকে একটা স্ট্রাকচারাল অ্যাপ্রোচে আসতে হবে। ইউ অলরেডি বাংলা লিঙ্কের সঙ্গে একটা ব্যাপক ভিত্তিক একটা কোলাবোরেটিভ চুক্তি দিচ্ছে, যেখানে আমরা বাংলা লিঙ্কের মানে একদম রিয়েল কেস থেকে শুরু করে আমাদের কোর্স কন্টেন্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলা লিঙ্ক তার অবদান রাখে। এছাড়াও আমরা ইউনাইটেড গ্রুপের সাথে বর্তমানে কথা বলছি, অর্থাৎ আমরা একটা স্ট্রাকচারাল অ্যাপ্রোচের মধ্যে আসতেছি এবং এটা একটা ইউনিক দিক। এবং আপনারা জানেন আমাদের ইউকে কাউন্সিলিং সেন্টারের সঙ্গে দেশের প্রায় সব লিডিং কোম্পানিগুলোর সঙ্গে খুব ক্লোজ রিলেশনশিপ আমরা মেনটেন করছি এবং প্রতি বছর কিন্তু আমরা একটা ন্যাশনাল লেভেলের আমরা জব ফেয়ার করে থাকি। এবং এই জব ফেয়ার গুলোর আরেকটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা কিছু কিছু কোম্পানিকে রিকোয়েস্ট করি যে রিক্রুটমেন্টের জন্য এখানেই হয়। এটাও কিন্তু আমাদের জব ফেয়ার গুলোর একটা ইউনিক ফিচার, যেটা ইউজুয়ালি যেটা করা হয় যে হয়তো সিভি ড্রপ করা হলো, পরবর্তী সময় কোম্পানিগুলো ডাকলো কিংবা ডাকলো না, এরকম অনেক অভিযোগ আসে আমাদের কাছে। এই জন্য আমরা চেষ্টা করি কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে যে অন্তত যদি পুরো রিক্রুটমেন্ট করা নাও যায়, পার্সিয়ালটা যেন
জব ফেয়ার চলাকালীন সময় শুরু করা যায়। তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের ছেলে মেয়েদেরকে ওয়েল রাউন্ডেড পার্সোনালিটি হিসেবে গড়ে তোলার জন্য, এবং প্রায় 24টা প্ল্যাটফর্ম থেকে আমরা করছি। এবং যতই ডিপার্টমেন্ট বাড়া, এবং একটা জিনিস লক্ষ্য করতে হবে যে যদি ছাত্র ডিপার্টমেন্ট রেশিও হিসাব করেন, সেই হিসেবে ক্লাবের সংখ্যা ইউআইতে অনেক বেশি রেশিও অনুযায়ী। কারণ আমাদের 5000 স্টুডেন্ট, মাত্র 7টা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এবং 6টা গ্রাজুয়েট প্রোগ্রাম, সেই অনুযায়ী 24টা ক্লাব, এটা একটা বিশাল ব্যাপার। এবং আমরা যখনই নতুন ডিপার্টমেন্ট চালু হচ্ছে, আমরা সবসময় মাথায় রাখছি যে নতুন ছেলে মেয়েদেরকে কি করে এবং কোন প্ল্যাটফর্মের মধ্যে, বিশেষ করে আমরা চাই যে প্রফেশনাল প্ল্যাটফর্মের মধ্যে তাদের নিয়ে আসতে, এবং আমাদের এটা একটা নিরন্তর প্রচেষ্টা। ধন্যবাদ। ধন্যবাদ মঞ্জুর ভাই। আমরা আপনার কাছ থেকে শুনলাম যে আসলে এই যে ক্লাব অ্যাক্টিভিটি, এটা কিন্তু আসলে খুব দরকার। কারণ আমরা সাবরিনার কাছ থেকে শুনেছি যে আসলে এটাও একটা তার ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে ক্লাব অ্যাক্টিভিটি গুলোকেও সে একটা হিসাবের মধ্যে রেখেছিল। আমি ভিসি স্যারের কাছে যাই। স্যার, দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে একজন প্রশ্ন করেছে, সে জানতে চায় যে সে ডিপ্লোমা পাস করেছে, সে আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে কিনা ইঞ্জিনিয়ারিং এ? কোন বিষয়ে ডিপ্লোমা করেছে? যদি আমাদের তিনটা হয়, সিএসসি, ট্রিপলি আর সিভিল ইঞ্জিনিয়ারিং, 3টা ডিপার্টমেন্ট আছে। এই 3টা ডিপার্টমেন্টে যদি সে অ্যাপ্লাই করে ডিপ্লোমা হোল্ডার, ওদের আমার ডিপ্লোমাদের একটা মনে হয় সিজিপিএ রেস্ট্রিকশন আছে, সেটা আমার এখন মনে নাই কত। ওই রেস্ট্রিকশনটা যদি সে তার থেকে বেশি তার জিপিএ থাকে, তাহলে আমরা ডিপ্লোমা হোল্ডারদের নিই। কিন্তু আমাদের এখানে কোনো ধরনের ওয়েভার নাই, মানে তাকে সব কোর্সই করতে হবে। মানে 4 বছরই করতে হবে? 4 বছরের কোর্স, এখানে কোনো ধরনের কোনো সাবজেক্ট ওয়েভার পাবে না আর কি, তাকে পুরোটাই করতে হবে। আচ্ছা, যিনি এই প্রশ্নটা করেছেন, আপনি একটা সুবিধা আছে, একটু আমরা যেটা করি তাদেরকে 25% আমরা এডুকেশন ফি কম নিয়ে আর কি, তারা 25% ওয়েভার পায়। আচ্ছা, সো যে প্রশ্নটা করেছেন, ডিপ্লোমা পাস আপনি ভর্তি হতে পারবেন, তবে আপনাকে আবার 4 বছর কোর্সে করতে হবে। স্যার, আরেকটা প্রশ্ন, এটাও কি আপনি জবাব দিবেন না মঞ্জুর ভাই দিবে, সেটা হচ্ছে খরচ। একজন জানতে চেয়েছে সিভিলে পড়তে হলে কত খরচ হবে, অথবা আমরা যদি স্যার একটু ইন জেনারেল যদি জানতে পারি যে ইউআইইউতে যদি 4 বছরের একটা ডিগ্রি কোর্স সে সম্পন্ন করে, তাহলে তার কত টাকা খরচ হতে পারে টিউশন? আমি কিছুটা বলি, সেটা হচ্ছে আমাদের এখন টিউশন ফি হচ্ছে পার ক্রেডিট 5000 টাকা। ইফ উই কম্পেয়ার ইট উইথ আওয়ার পিয়ার ইউনিভার্সিটিজ, তাহলে এটা অ্যাটলিস্ট 20% কম। তবে কিছু কিছু কোর্স আছে, যেমন আমাদের ইকোনমিক্স, তারপরে আরেকটা হচ্ছে ব্যাচেলর অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, এগুলোর টিউশন ফি আরো একটু কম। তাদের মনে হয় পার ক্রেডিট অ্যারাউন্ড 4000 টাকা এরকম হবে। তো মঞ্জুর যদি দুই একটা টোটাল কস্ট একটু বলে, দুই একটা প্রোগ্রামের, তাহলে মনে একটা আন্দাজ পাওয়া যাবে যে কিরকম খরচ হতে পারে। মঞ্জুর? আমি অ্যাড করছি যে বিবিএ তে টোটাল ক্রেডিট সংখ্যা হচ্ছে 123 এবং কস্ট হবে 6,90,000। বিবিএ ইন এআইএস টোটাল ক্রেডিট 123 এবং টোটাল কস্ট 6,90,000। BSc in EDS, Environment and Development Studies, total credit 123 এবং total cost হচ্ছে 5,30,100. BSc in Computer Science and Engineering, total credit 137 এবং total cost 7,60,000. BSc in Tripoli, total credit 142 এবং total cost 7,85,000. BSc in Civil Engineering, total credit 151.5 এবং total cost 8,32,500. MBA program, total credit 60 credit and total cost 3,45,000. Executive MBA, total credit 45 এবং total cost 2,65,000. MSc in Economics, total credit 30 total cost 1,46,000. এই হলো মোটামুটি আমাদের যে কস্ট স্ট্রাকচার। তবে আমি ছাত্রছাত্রীদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ওয়েব পেজটা ভিজিট করেন, এখানে সমস্ত কিছুর ইনফরমেশন বিস্তারিতভাবে দেওয়া আছে।
এবং কোন 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 প্রোগ্রামে কত ক্রেডিট আছে, এবং স্যার যেটা উল্লেখ করলেন যে অলরেডি কিন্তু আমাদের অন্যান্য পিয়ার ইউনিভার্সিটিগুলোর, স্পেশালি আমি লিডিং ইউনিভার্সিটিগুলোর কথা বলবো, যেমন নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এগুলোর চেয়ে প্রায় আমাদের কস্ট 20% কম। এবং আপনি যে একেবারেই প্রায় সমমান সম্পন্ন এডুকেশন এবং আমাদের কোয়ালিটি এবং একটা চমৎকার গ্রিন ক্যাম্পাস আপনি 20% কম খরচেই করতে পারেন, এটাও একটা আসলে উল্লেখযোগ্য ফিচার। জি, ক্যাম্পাসের কথায় আসবো। সাদাত ভাই, আপনি যদি বলেন এই যে চমৎকার সুন্দর ক্যাম্পাসে, এটা কি শুধু নিজেদের অনুষ্ঠানের জন্য রেখে দিবেন, নাকি আমরা যারা বিভিন্ন অনুষ্ঠান করি, হ্যাঁ, গণিত অলিম্পিয়াড হোক, বিজ্ঞান, আপনারা যখন ইয়াতে ছিলেন 15 নম্বরে ছিলেন, তখন স্যার আমাকে সুযোগ দিতেন, ওখানে আমরা জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড করতাম অথবা সায়েন্স কংগ্রেস করতাম। তো সাদাত ভাই, আপনার কাছে প্রশ্ন হয় যে ক্যাম্পাসটা কি এই যে বিভিন্ন ক্লাবগুলো এরা কিভাবে ব্যবহার করে, চমৎকার এবং আপনার কাছে একটা প্রশ্ন যে খেলাধুলার মাঠটা কিভাবে ব্যবহার হয়, আমাদের ছেলেমেয়েরা তো খেলতে চায় না। ভাই, আপনি চমৎকার কোশ্চেন করেছেন যে ঢাকা শহরে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে সবচেয়ে লার্জেস্ট গ্রিন ক্যাম্পাস এখন আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই সবুজ মাঠ। ডেডিকেটেডলি 20 বিঘা মাঠ, মানে ঢাকা শহরে শুধু ইউনিভার্সিটি না, বাংলাদেশের দুটো মাঠ আমি যদি বলি আপনাকে, বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা এবং আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠ, এই দুটো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ফুটবল এবং ক্রিকেটের মাপে এই দুটা মাঠই আছে ঢাকা শহরে। এই দিক থেকে খেলাধুলার জন্য আমাদের ফুটবল এবং ক্রিকেটের দুটো খেলাধুলার জন্যই পারফেক্ট জায়গা, এবং মানে আমাদের সবুজ মাঠ ইউআইইউ এখন ব্যবহৃত হচ্ছে। আর আমরা আমাদের স্টুডেন্টরা তো তাদের নির্ধারিত সময়ের মধ্যে এই মাঠ তাদের জন্য উন্মুক্ত থাকে। এর বাইরে ইউনিভার্সিটি তো ইউনিভার্স, এখানে স্টুডেন্টদের পাশাপাশি অন্য লোকজনের সাথে তাদের ইন্টারাকশন হবে। আমরা এই জন্যই আমাদের এই সবুজ মাঠটাকে আমরা বাইরের এডুকেশন ইনস্টিটিউশনে রিলেট করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অফার করে থাকি বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান হয়ে থাকে। এটা তত্ত্বাবধানে আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে এই টোটাল ইয়েটা লুক আফটার করে। আমরা আমাদের এই মাঠটাকে বিভিন্ন ধরনের একাডেমিক অ্যাক্টিভিটিস এর পাশাপাশি মানে কো কারিকুলার বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো মানে খেলাধুলার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, মানে অনেকগুলো প্রোগ্রাম করেছি। যেমন আমাদের এই মাঠে আমরা ইংলিশ অলিম্পিয়াড, যেটা আপনার ম্যাথ অলিম্পিয়াড আমরা মানে এখনো করতে পারিনি, ইন ফিউচারে আমরা করবো ইনশাল্লাহ আপনার সঙ্গে মানে যৌথভাবে সহযোগিতা নিয়েই। আমরা এর বাইরে ইংলিশ মিডিয়াম ম্যাথ অলিম্পিয়াড এবং ইংলিশ অলিম্পিয়াড, এই দুটো বড় প্রোগ্রাম, অলমোস্ট 3000-4000 স্টুডেন্ট এন্ড দেয়ার গার্ডিয়ানস এই ধরনের মানে প্রোগ্রামে অ্যাটেন্ড করে। ওই গার্ডিয়ানরা এবং স্টুডেন্টরা মাঠে তাদের বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করে। এর বাইরে আমাদের বিভিন্ন ধরনের ক্রিকেট এবং ফুটবল খেলা আমাদের মাঠে হয়ে থাকে। আমাদের স্টুডেন্ট, আমাদের টিচার, আমরা নিজেরা খেলাধুলা করি। ইন এডিশন বাইরের আমাদের টাইমিং এর আলোকে আমাদের মাঠ যখন ফাঁকা থাকে, অকুপাইড থাকে না, সেই সময়টাতে আমরা বিভিন্ন ধরনের এই ধরনের গেম বা অ্যাক্টিভিটি গুলো আমাদের মাঠে হয়ে থাকে। আমি আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যারের সামনেই মনির ভাইয়ের কাছে এটুকু রিকোয়েস্ট করবো, প্রথম আলো যেহেতু একটা বড় পরিবার, প্রথম আলোর অনেকগুলো বড় ধরনের অ্যাক্টিভিটি গুলো হয়, যেহেতু আমাদের মাঠ আছে, যদি আমাদের মাঠগুলো ফাঁকা থাকে এই জায়গাটা আমরা ইউটিলাইজ করতে পারবো। আপনার ম্যাথ অলিম্পিয়াড, আপনার সায়েন্স অলিম্পিয়াড সহ এই জাতীয় স্টুডেন্টের জন্য বেনিফিশিয়ারি যত ধরনের প্রোগ্রাম আছে আমাদের, যদি আমাদের একটা সুন্দর অডিটোরিয়াম আছে, অলমোস্ট 1000 অ্যাকোমোডেশন হয় এখানে। এই অডিটোরিয়াম এবং মাঠটাকে কাজে লাগিয়ে স্টুডেন্টদের পড়াশোনার পাশাপাশি তাদের সৃষ্টিশীল প্রতিভাকে আরো বিকাশ করার জন্য যে ধরনের অ্যাক্টিভিটি গুলো করা যায়, আমরা এই কাজে আমাদের সবুজ মাঠ, আমাদের ইউআইইউ ক্যাম্পাস, আমাদের অডিটোরিয়ামকে আমরা ব্যবহার করি, সামনের দিনগুলোতে আমরা ব্যবহার করব। তো আমরা মনে হয় শেষের দিকে চলে আসছি, সময় বেশি নাই। আমার আরো কিছু জিনিস অ্যাড করার দরকার ছিল, যেটা স্যার আমি আপনার কাছে আসতেছি। হ্যাঁ স্যার, আমি আগে আমার আরো দুটো প্রশ্ন আছে, এটা শেষ করে দেই। একটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার, এটা কয়েকজন জানতে চায় যে তারা ক্রেডিট ট্রান্সফার করতে পারবে কিনা। আরেকটা হচ্ছে স্যার, আপনার ক্যাম্পাসটা তো একটু দূরে শহর থেকে, মানে ওটাও শহরের মধ্যে ইউনাইটেড সিটিতে, এটার জন্য আপনার ছেলে মেয়েদের জন্য যাতায়াতের ব্যবস্থা আছে কিনা, আপনারা কিভাবে এটা করেন? হ্যাঁ, যে যাতায়াতের ব্যবস্থা আমাদের প্রথম থেকে, আমরা ক্যাম্পাসে মুভ করার পরের থেকে আমরা এটা করেছি। সেটা হচ্ছে বিআরটিসি বাসগুলো আমরা গভর্নমেন্টের থেকে লিজ নিয়েছি। তো প্রতিদিন সকালে যখন প্যান্ডেমিক ছিল না, তখন ধানমন্ডি থেকে আসলে প্রায় 15টা বিআরটিসি বাস সকালবেলা আসে ছাত্রদের নিয়ে। এটা বিভিন্ন রুটে আসে, সুতরাং বিভিন্ন রুটে ছাত্রছাত্রীরাই এই বাসগুলো অ্যাভেল করতে পারে। এবং আবার দুপুরবেলায় কিছু ছাত্র চলে যায় যাদের ক্লাস থাকে না বিকালে,
এই জন্য 3-4টা বাস মুভ করে ঢাকার দিকে। আর বিকেল বেলায় বাকি ছাত্ররা সন্ধ্যার সময়, সন্ধ্যা ঠিক না, সন্ধ্যার আগে আগে আমাদের কাজ শেষ হয়ে যায়, তখন তারা আবার ঢাকায় বিভিন্ন জায়গায় চলে আসে। সুতরাং আমাদের ক্যাম্পাস একটু দূরে থাকলেও যেহেতু ট্রান্সপোর্ট সুবিধা আছে, সুতরাং তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নেই। তো এখানে আমাদের ছাত্রছাত্রীরা প্রায় 1000 থেকে 1500 ছাত্রী আমাদের এই ট্রান্সপোর্ট সুবিধা অ্যাভেল করে। আর ক্যারিয়ার স্কুলের ক্ষেত্রে যেটা বলবো, আমাদের একটা উইং আছে, সেটা হচ্ছে সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড কোঅপারেশন। এটা প্রফেসর খাজা এটা ডাইরেক্টর। তো এই 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 উইংটার কাজ হচ্ছে ইনফ্যাক্ট আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী ভবিষ্যতে হায়ার স্টাডি করতে যাবে তাদেরকে সাহায্য করা, প্লাস ক্রেডিট ট্রান্সফারে সাহায্য করা। আমাদের অনেকগুলো ইউনিভার্সিটির সাথে এমওইউ আছে এবং কিছু এক্সচেঞ্জ প্রোগ্রামও আছে। যেমন আমাদের কিছু ছাত্র মালয়েশিয়ার পাহাং ইউনিভার্সিটিতে 1 সেমিস্টারের জন্য মাঝে মাঝে যায়, 1 সেমিস্টার করে তারা আবার ফিরে আসে। তো আমাদেরও ইচ্ছা ছিল প্যান্ডেমিক না থাকলে তাদেরকে ইনভাইট করা। আমরা চাচ্ছি মালয়েশিয়ার থেকেও ছাত্ররা 1 সেমিস্টারের জন্য এখানে পড়তে আসুক, পড়ে তারপরে তারা ফিরে যায়। এবং এই 1 সেমিস্টারের কিন্তু এক্সচেঞ্জ প্রোগ্রামটা ছাত্রছাত্রীদের জন্য বেশ ইউজফুল, তাদের একটা নতুন এক্সপোজার হয় এবং এটা সারা জীবনে কাজে লাগে। তো সিআইএসসি যেটা কথা বললাম, সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড কোঅপারেশন, তারা মূলত আইএলটিএস, তারপরে জিআরই, এই সমস্ত পরীক্ষা তো দিতে হবে ছাত্রছাত্রীদের, সে ব্যাপারে তারা হেল্প করে। প্লাস আমরা বাইরের কিছু ছাত্রছাত্রীদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি। তো আমরা চেষ্টা করছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন দেশে কিছু স্কলারশিপ আমরা দেব, যেমন নেপাল, ভুটান, যারা একটু পিছিয়ে আছে সেই সমস্ত দেশে আমরা কিছু স্কলারশিপ অফার করব, ফ্রি, একদম ফুল ফ্রি, 100%। সেটা আমরা চিন্তা করছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা করব, তাতে দেশের ভাবমূর্তিও কিছুটা মানে আমার ধারণা, আমরা তো সবসময় স্কলারশিপ চাই অন্যদের কাছ থেকে, এখন আমরা দিতে চাই অন্যদের, তো সেটা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কিছুটা ভূমিকা রাখতে পারে। জি স্যার, এটা একটা বড় কাজ হবে, কারণ আমরা সবসময়, আপনি যেটা বলেছেন, আমরা সবসময় স্কলারশিপ খুঁজি, এবার আমরা স্কলারশিপ দেব। স্যার, আপনি যে পয়েন্টগুলো অ্যাড করতে চাইছিলেন স্যার। এখানে দুটো জিনিস আমি অ্যাড করতে চাই। একটা হচ্ছে যে র্যাঙ্কিং এর ক্ষেত্রে ইউনিভার্সিটি র্যাঙ্কিং, যেটা আমাদের একটা ভালো মানে বিশেষ অর্জন, সেটা হচ্ছে কয়েক বছর আগেও কিন্তু আমাদের ইউনিভার্সিটিগুলো তেমন র্যাঙ্কিং আসতে পারে নাই। শুধুমাত্র বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিং এ ছিল, কিন্তু 2019, 2020 এবং 2021-এ এই 3 বছরে কিউএস র্যাঙ্কিং, কিউএস এশিয়া র্যাঙ্কিং, কিউএস এশিয়া র্যাঙ্কিং, এটাও কিন্তু খুব কি বলবো গ্লোবালি রেকগনাইজড। 2019, 20 এবং 21-এ বাংলাদেশের 6টা, 7টা এবং 11টা ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ আসতে পেরেছে এবং এই 3 বছরে কিন্তু ইআইইউ এই কিউএস র্যাঙ্কিং এ ছিল। এটা একটা আমাদের বিশেষ অর্জন। আরেকটা অর্জন হচ্ছে এই টাইমস হায়ার এডুকেশন ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের উপর একটা কম্পিটিশন করে। আমরা গত বছর পভার্টি এলিমিনেশন মানে এসডিজি 1-এ আমরা বিশ্বের 80টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা পেরেছি, এটা আমাদের একটা অর্জন। এবং আরেকটা বিশেষ অর্জন হচ্ছে আমাদের বিজনেস স্কুল এসিবিএসপি অ্যাক্রিডিটেড, এবং আমরা এসিবিএসপি হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটা প্রতিষ্ঠান যারা বিজনেস স্কুলগুলোকে অ্যাক্রিডিটেশন দিয়ে থাকে, এবং এটা খুবই সম্মানজনক একটা অ্যাক্রিডিটেশন, পাওয়া খুব কঠিন। আমরা কোনো শর্ত ছাড়াই 10 বছরের জন্য অ্যাক্রিডিটেশন পেয়েছি, এটা বাংলাদেশে বিরল পাওয়া। এগুলো আমাদের বলার ছিল যে আমরা আসলে যেহেতু আমাদের ভীষণই হচ্ছে সাউথ এশিয়াতে একটা লিডিং ইউনিভার্সিটিতে আলটিমেটলি পৌঁছানো, তো আমরা এইভাবে চেষ্টা করে যাচ্ছি। এবং আমার ধারণা যে এটা একটু অ্যাম্বিশিয়াস মনে হলেও আমার ধারণা যে প্রতিদিন যদি আমি একটা 1 ইঞ্চি করেও ইমপ্রুভ করতে পারি নিজেকে, তাহলে এটা আসলে বেশি সময় লাগবে না। একটা বলার জিনিস, আরেকটা জিনিস ছিল, আরেকটা যদি একটু সময় পাই, জাস্ট মিনিট, আমাদের রিসার্চের ব্যাপারে আমার মনে হয় সেই প্রসঙ্গটা চলে আসে নাই। আমাদের এটা আমি এখন বলতাম, স্যার, আমি একটু বলে নেই স্যার, বলে নেই। সেটা হচ্ছে যে দর্শক যারা শুনতে পাচ্ছেন তারা হয়তো লক্ষ্য করেছেন, যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারাও দেখেছেন যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা ইনস্টিটিউট আছে যারা ফান্ডিং করে
রিসার্চের জন্য ফান্ড করে, সেটা শুধু নিজের ইউনিভার্সিটির শিক্ষক বা গবেষক না, অন্য ইউনিভার্সিটির শিক্ষক এবং গবেষকদেরকেও কিন্তু তারা গবেষণার জন্য ফান্ডিং দেয়। সেজন্য একটা গবেষণার মধ্যে একটা নতুন একটা কাজের মতো করে হচ্ছে, এবং ওই গবেষণা ইনস্টিটিউটটা আমাদের ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য রেজওয়ান স্যার চালান। সো আমি ভিসি স্যারকে বলবো, স্যার আপনি যদি এটা আমার নির্ধারিত প্রশ্নের মধ্যেই ছিল, কাজেই আমি এই সুযোগটা নিতে চাই স্যার, আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই গবেষণা কার্যক্রমগুলো নিয়ে স্যার আপনাদের ইউনিভার্সিটির অবস্থানটা এবং কিভাবে আপনারা আগাবেন চিন্তা করছেন। তো যেটা তুমি বললে আর কি, যে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স রিসার্চ, এটা আসলে প্রফেসর রেজওয়ান খান উনি এটা পরিচালনা করেন, এবং উনি একজন রিনাউন্ড রিসার্চার। উনি IEEEর ফেলো, তো এবং ডিস্ট্রিবিউট লেকচারার হয়েছিলেন একবার। তা আমরা প্রতি বছর আগামী 5 বছরের জন্য প্রতি বছর 3 কোটি টাকা বরাদ্দ রেখেছি রিসার্চের জন্য। টিচাররা বিভিন্ন প্রজেক্ট ফান্ডিং এর জন্য ফান্ড চান, আমরা দিই, এবং শর্ত থাকে যে স্কুবাস ইন্ডেক্স জার্নালে পাবলিকেশন করতে হবে, এটা হচ্ছে শর্ত। তো দেখা গেছে যে আমাদের আসলে পুরো ফান্ডটা খরচ হচ্ছে না, তখন আমরা চিন্তা করলাম যে আমরা why not we invite researchers from other universities। তা আমরা অলরেডি নর্থ সাউথের সাথে একটা MOU করেছি। আমরা কি স্যারকে হারিয়ে ফেলেছি? মনে হচ্ছে আচ্ছা, স্যার আবার যুক্ত হোক। স্যারের এন্ডে, আমরা একটু ওয়েট করি, স্যারের এন্ডে বোধহয় একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, স্যার যুক্ত হোক, আমরা আলোচনাটা নেই, আবার স্যার ফেরত আসলে আমরা গবেষণার আলোচনায় যাব। আমরা যেহেতু শেষের দিকে চলে এসেছি, আমরা সাবরিনা কাছে দুটো প্রশ্ন। সাবরিনা, একটা হচ্ছে যে কোন পরিবর্তন তুমি তোমার ইউনিভার্সিটিতে দেখতে চাও, আর 2 নম্বর হচ্ছে তুমি এই যে তোমার ইউনিভার্সিটিতে তোমার যে ছোট ভাই বা বোন যারা এবার HSC পাশ করলো, তাদেরকে কি তুমি আমন্ত্রণ জানাবা তোমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য? প্রথমত আমি যারা নতুন ভর্তি হতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে ইউআইইউ হচ্ছে একমাত্র ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি যেটা সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে স্কলারশিপ দিয়ে থাকে। এবং এই স্কলারশিপটা যে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট তাই কিন্তু না, এটা হচ্ছে আমাদের একটা মেন্টাল যে একটা মোটিভেশন দরকার বা একটা কনফিডেন্স দরকার, সেই কনফিডেন্সটা কিন্তু অনেক বেশি বুস্ট আপ করে, যেটা আমাদের পরবর্তীতে কর্পোরেট লাইফেও কিন্তু অনেক হেল্প করে। এর পাশাপাশি অনেক ক্লাব আছে যেখানে ক্যারিয়ারটাতে ফোকাস করা যায়। যেমন আমার যদি এইচআর মেজর হয় তবে আমি এইচআর যে ক্লাব আছে সেখানে আমি জয়েন করতে পারছি। আমার যদি বাইরে যাওয়ার ইন্টেনশন থাকে সেই অনুযায়ী আমি ক্লাবে জয়েন করতে পারছি। তো এই যে ক্যারিয়ার ওরিয়েন্টেশন প্লাস হচ্ছে একটা স্কলারশিপ বেসড প্রোগ্রাম, এটা সব থেকে বেস্ট চয়েস আমার কাছে মনে হয়েছে। আর ফাইন্যান্সিয়াল সাপোর্টটা সব থেকে বড় সাপোর্ট। এই সাপোর্টটা আসলে দেখা যায় যে অনেকেই আমরা পাবলিক ইউনিভার্সিটিতে যেটা এক্সপেক্ট করি যে হচ্ছে আমরা কম খরচে পড়ালেখা করব, তো অনেক সময় দেখা যায় যে অনেক কারণে পাবলিকের চান্স পাওয়া হয় না। এন্ড এরপর কিন্তু অনেকেই হাল ছেড়ে দেয় যে তাদের হচ্ছে যে একটা মোটিভেশন পড়ালেখা সেটা কিন্তু কাজ করে না। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম ছিল, আমি ইউআইইউ কে চুজ করেছি এবং স্কলারশিপে পড়াশোনা করছি, এই জিনিসটা আমাকে পরবর্তীতে আরো মোটিভেশন দিয়েছে যখন পাবলিকের যে একটা ফিল সেটা আমি পাইনি। তো আমি নতুনদেরকে আমন্ত্রণ জানাবো যে যেন তারা এই স্কলারশিপের চান্সটা সম্পূর্ণরূপে গ্র্যাব করে নেয়। আর আর ইউআইইউর ক্ষেত্রে যে ইমপ্রুভমেন্টটা যেটা আমি এক্সপেক্ট করি সেটা হচ্ছে যে আমাদের অলরেডি সিআইএসসি আছে এবং সিআইএসসি যে ইন্টারন্যাশনাল যে একটা পদক্ষেপ নিতে চাচ্ছে এটা যাতে আরো জোরদার হয়। এটা আমি ইউআইইউর কাছে রিকোয়েস্ট করবো যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পাশাপাশি ইউআইইউর যে আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের জন্য যাতে ভালো একটা প্ল্যাটফর্ম করে দেয় ইন্টারন্যাশনালি। অনেক 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 ধন্যবাদ সাবরিনা। মজু ভাই, আপনি কি সাবরিনা শেষ কথাটা ধরে কিছু বলবেন কিনা? এখন আপনি কি আমাদের একটু জানাবেন এই মুহূর্তে কতজন বিদেশি স্টুডেন্ট আপনাদের এখানে আছে? আমাদের এখন প্রায় 50 জন বিদেশি স্টুডেন্ট কাজ করছে, পড়াশোনা করছে আমাদের এখানে। এবং স্যার যে ভিসার কিছুক্ষণ আগেও কিন্তু উল্লেখ করেছেন যে আমরা কিন্তু বিদেশি ছেলে মেয়েদেরকে আমরা রিয়েলি চাচ্ছি একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে ইউআইইউতে। এবং স্যার কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন এই বিষয়টা যে আমরা বিভিন্ন দেশের বিশেষ করে পাশ্চাত্য দেশগুলোতে
আমরা কিছু স্কলারশিপ অফার করবো, যার মধ্যে দিয়ে বিদেশি স্টুডেন্ট এখানে আসতে পারে। এবং সত্যিকার অর্থে একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট, অর্থাৎ একটা আন্তর্জাতিক আবহ আমরা তৈরি করতে চাই। এটা শুধু যে স্কলারশিপের ইস্যু তা না, কিন্তু এটা হচ্ছে যে আসলে ধরেন ইন্টার কালচারাল একটা কোলাবোরেশন তৈরি হবে বা ইন্টার কালচারাল এক ধরনের এক্সচেঞ্জ তৈরি হবে। এটাও কিন্তু আপনার 21st সেঞ্চুরি, বিশেষ করে 14th রেভলিউশনের জন্য দরকার। যে এখন আমরা গ্লোবাল ইউনিভার্সে বাস করি, গ্লোবাল ভিলেজে বাস করি, আমরা ইচ্ছা করি শুধুমাত্র আমরা আমাদের লোকদের সঙ্গে কাজ করবো না। কাজেই যদি আমরা আমাদের শিক্ষা ক্ষেত্রকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা আন্তর্জাতিকীকরণের মধ্যে নিয়ে যেতে পারি, যেখানে বিভিন্ন দেশের ছেলে মেয়েরা এসে পড়াশোনা করবে, এতে করে বিশেষ করে সাংস্কৃতিক একটা বিনিময় হবে, যে যাতে আমরাও বুঝতে পারবো যে অন্য সংস্কৃতি কেমন, এবং ভবিষ্যতে কাজ করার পর আবহটাকে আরো বেশি এনরিচ করবে, এবং মানসিকভাবে আমাদের এনরিচমেন্টের জন্য এটা ভালো কাজ করবে বলে আমরা আশা করছি। এবং আমরা মাত্র 1 বছরের মধ্যে 50 স্টুডেন্টস আমরা আমাদের এখানে ভর্তি করিয়েছি, এবং আমরা আশা করছি যে আমরা অ্যাট্রাকটিভ প্যাকেজ অফার করবো যাতে করে বিদেশি ছেলেমেয়েরা আসে। এবং আমাদের এখানেও স্যার এটাও বলেছেন যে আমাদের বেশ কিছু ইউনিভার্সিটির সঙ্গে আমাদের অলরেডি আছে, ইউকেতে, কানাডাতে, আমেরিকাতে, জাপান, পর্তুগাল, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন ইউনিভার্সিটি। দু একটা ইউনিভার্সিটির নাম যদি বলি আমার মনে হয় যে আমাদের জন্য ভালো হবে, যেমন টেক্সাস A&M ইউনিভার্সিটি, কিংসভিল, USA, মিনেসোটা ক্রুকস্টন ইউনিভার্সিটি, USA, ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটি, UK, দেন পোর্তো ইউনিভার্সিটি, পর্তুগাল, ইউনিভার্সিটি মালয়েশিয়া, পাহাং, এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আছে যার সঙ্গে অলরেডি আমাদের ক্রেডিট ট্রান্সফারের সুযোগ তৈরি করেছে। ইচ্ছা করলে ছেলেমেয়েরা যেতে পারেন। এবং স্যার উল্লেখ করেছেন আগে যে মালয়েশিয়ার পাহাং ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক এক সেমিস্টারের জন্য আমাদের ছেলেমেয়েরা গিয়ে কিছু কোর্স করে আসতে পারেন, এবং আমাদেরও প্ল্যান আছে ওরাও এসে আমাদের এখানে এক সেমিস্টারের জন্য ক্লাস করতে। অর্থাৎ প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপই কিন্তু আমরা নিচ্ছি একটাই লক্ষ্য, যে আমি আমার এনভায়রনমেন্টকে আন্তর্জাতিকীকরণ করতে চাই, এবং এইটা কিন্তু শিক্ষার, আলটিমেটলি শিক্ষার মানকে উন্নত এবং বিকশিত করবে। জি, ধন্যবাদ মঞ্জুর ভাই। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলেছি। স্যার, আপনাকে আমরা মিস করছি মাঝখানে কিছুক্ষণ, আপনি কথা বলছিলেন গবেষণা নিয়ে। স্যার, আগে আমরা আপনার গবেষণা অংশটা একটু শুনে নিতে চাই স্যার। এই ফাঁকে আমরা মোটামুটি গবেষণার উপরে কথা বলা প্রায় শেষের দিকে। তো আমরা যেটা বলছিলাম যে আমরা ওই প্রতি বছর 3 কোটি টাকা বরাদ্দ রেখেছি টিচারদের জন্য, গবেষণার জন্য, এবং আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের টিচাররা যদি এই ফান্ড ইউজ করতে চান তাহলে আমাদের যারা টিচার আছে তাদের সাথে কোলাবোরেটিভলি রিসার্চ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই ফান্ডটা ইউজ করার জন্য। আর আমরা আসলে পাবলিকেশন করার জন্য কিছু ইনসেন্টিভ দিয়ে থাকি টিচারদের। আর আগেই বলেছি যে টিচাররা যেন পিএইচডি করতে বাইরে যায় সেই জন্য আমরা শিক্ষা ছুটি দিয়ে থাকি এবং তাদেরকে 2 বছরের স্যালারি অফার করি তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য। এই মোটামুটি যা বলার ছিল। স্যার অনেক ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছিলাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া এবং ইউনিভার্সিটি সম্পর্কে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সবার কাছ থেকে একটু শেষ মন্তব্যটা নিতে চাই। প্রথমে সাদত ভাই, আপনার কাছে ছোট করে। আমি এটাই বলবো যে আমাদের ইউআইউর মিশন এবং ভিশন হলো এশিয়ার মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় হতে চাই। ইতিমধ্যে কিউএস র্যাঙ্কিং অনুযায়ী আমরা একটা অবস্থানে রয়েছি। আমরা গ্লোবাল কম্পিটেন্ট স্টুডেন্ট এবং গ্লোবাল সিটিজেন তৈরি করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আরো ইমপ্রুভ করার চেষ্টা করছি। আমি অভিভাবকদের বলবো সন্তানের জন্য একটা ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। আপনার সন্তান যদি একটু মনোযোগী থাকে, আপনাদেরকে সারথি হিসেবে সাথে নিয়েই তাদের গড়ে তোলার দায়িত্ব আমরা নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মঞ্জু ভাই, সংক্ষেপে। আমি আমাদের নবীন ছাত্রদের যারা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি হবে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। যে জীবনের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামটা খুব গুরুত্বপূর্ণ, এটার উপর আপনার ক্যারিয়ার দাঁড়িয়ে যাবে। কাজেই এই ক্ষেত্রে আমি আপনাদেরকে চুজি হতে বলবো। আপনি একটা ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো দেখবেন? ফার্স্ট আমি বলবো যে কারা পড়াচ্ছেন, কারণ শিক্ষক যদি ভালো না হয় তাহলে শিক্ষার্থী ভালো হওয়ার সুযোগ কম। কাজেই কোনো ইউনিভার্সিটি ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনি লক্ষ্য করেন কারা পড়াচ্ছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা কি। দ্বিতীয়ত ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি,
একটা সময় হয়তো কথা ছিল যে বটতলায় বসেও শিক্ষা গ্রহণ করা যায়, কিন্তু বটতলায় বসে শিক্ষা গ্রহণ করার দিন শেষ হয়ে গেছে, কারণ এখানে আধুনিক ফ্যাসিলিটি গুলো দরকার, আদারওয়াইজ আপনি শিখতে পারবেন না। কাজে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি গুলো আপনারা দেন। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি বলেছি যে আপনারা দেখেন কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোর ফ্যাসিলিটি কেমন দেওয়া হচ্ছে। কারণ আপনাকে যদি ওয়েল রাউন্ডেড পার্সোনালিটি হিসেবে তৈরি করতে হয়, শুধুমাত্র ক্লাস লেকচারের মধ্যে দিয়ে সেটা হবে না। অর্থাৎ আপনার ভেতরে নেতৃত্বের গুণ বিকশিত হতে হবে, আপনার মধ্যে কমিউনিকেশন স্কিল, আপনার মধ্যে ইন্টারপার্সোনাল স্কিল, এই যে এবং টিম স্পিরিট ইত্যাদি অনেকগুলো গুণের বিকাশ করতে হবে। বিশেষ করে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এর যে এই যুগে যে চ্যালেঞ্জ গুলো আসবে ওগুলোকে মোকাবেলা করার জন্য কাজেই কোন একটা বিশ্ববিদ্যালয় এই ধরনের কি ধরনের সুযোগ সুবিধা অফার করছে সেটা দেখেন। ফোর্থ থিং দেখেন রিসার্চে এই বিশ্ববিদ্যালয়ে কতটা এগিয়ে বা কি ধরনের ইনিশিয়েটিভ আছে, এবং ইন্টারন্যাশনালাইজেশনের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের কোন একটা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি। এই চারটা ক্রাইটেরিয়া দেখে বিবেচনা করে চিন্তা ভাবনা করে আমি মনে হয় যে আপনারা ভর্তি হন। আমি আপনাদের উজ্জ্বল, সুন্দর এবং সফল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ মঞ্জুর ভাই। আমরা স্যার যখন ছিল না তখন আমরা সাবরিনার কথা শুনেছি, কাজে আমরা সেজন্য ভাইস চ্যান্সেলর স্যারের কাছে চলে যাই। স্যার, আপনার শেষ মন্তব্য। আমরা আজকে অনেকক্ষণ আপনার সময় নিয়েছি, এবার আপনার শেষ মন্তব্য। শেষ মন্তব্য হচ্ছে যে আমার ধারণা যে এডুকেশনে কোনো শর্টকাট নাই। তো আমাদের ছেলেমেয়েরা অনেক সময় কমপ্লেন করে যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে আসছি, এত চাপ কেন, গ্রেড পেতে এত কষ্ট কেন। তো আমার উত্তর হচ্ছে যে এখানে কোনো শর্টকাট নাই। তোমাদের এই 4 বছর পড়াশোনা করে তোমার যতটুকু স্কিল পাওয়া দরকার, যতটুকু শেখার দরকার শিখতে হবেই। এছাড়া আমরা আসলে এখানে ডিগ্রি দেব না, তোমাদের ডিগ্রি আর্ন করতে হবে, গ্রেড আর্ন করতে হবে। তো আলটিমেটলি কিন্তু যারা পাশ করে বের হয়ে গেছে তারা কিন্তু বিভিন্ন ভালো জায়গায় আছে, এবং তারা এখন অ্যাপ্রিসিয়েট করে যে আপনারা চাপ দিয়েছে বলেই আমরা এখন ভালো জায়গাতে আছি। তো আমি আমাদের গার্জেনদেরকে বলবো যে আমরা আসলে চেষ্টা করছি আন্তরিকভাবে আপনাদের ছেলে মেয়েদেরকে এই গ্লোবালাইজেশনের যুগে একটা দক্ষ ভাবে তৈরি করা, যাতে করে সে শুধুমাত্র দেশে না দেশের বাইরেও কাজ করতে পারে। এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে টিকে থাকার জন্য যা দরকার আমরা চেষ্টা করছি প্রোভাইড করার জন্য, যদিও পুরো সম্ভব নয় 4 বছরে, কারণ আমাদের প্রি স্কুলিং এ যে জিনিসগুলো শিখে আসা দরকার ছিল অনেক ক্ষেত্রে সেটা আমরা পারছি না। তবুও তারপরে যতটুকু মেকআপ করার দরকার সেটা মেকআপ করার চেষ্টা করছি। তা আমাদের উপর ভরসা রাখতে পারেন, আমরা আসলে চেষ্টা করছি। আপনাদের ছেলে মেয়ে হচ্ছে আমাদেরই ছেলে মেয়ে, তাদের ভবিষ্যতের উপরেই আমাদের দেশ নির্ভর করে। সুতরাং আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি। ধন্যবাদ। আর প্রথম আলোকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠান তৈরি করার জন্য। এটা একদম নতুন, এরকম কেউ আগে করেনি। তো যার যেটা ভালো তার সাথে প্রথম আলো, এটা সবসময় আমি বলি আর কি। তো এটা একটা ভালো উদ্যোগ। ধন্যবাদ মনির। জি, ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা প্রথম আলো বিশ্ববিদ্যালয় ভর্তি আয়োজনের আজকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে আলাপ করলাম। আমাদের সঙ্গে ছিলেন প্রফেসর ডক্টর চৌধুরী মফিজুর রহমান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ছিলেন ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টারে এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর ডিরেক্টর মঞ্জুরুল হক খান, ছিলেন পিআর এর ডেপুটি ডিরেক্টর আবু সাদাত এবং স্টুডেন্ট সাবরিনা আবরার। সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে অনেক তথ্য পেয়েছেন, অনেক কিছু শুনেছেন। সরাসরি ভাইস চ্যান্সেলর স্যারের কাছ থেকে শুনেছেন, ডিরেক্টর ক্যারিয়ার কাউন্সিলের কাছ থেকে শুনেছেন এবং পিআর এবং একজন স্টুডেন্টের কাছ থেকে শুনেছেন। পাশাপাশি আমি আপনাদের অনুরোধ করব, কোনো প্রশ্ন কোনো কিছু জানার থাকলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, আপনারা যারা কমেন্ট করেছেন এইখানেও দেখতে পাবেন, সেখানে ওয়েবসাইটের লিঙ্কগুলো দেওয়া আছে, সেখানে গিয়ে করতে পারবেন। অথবা কেউ যদি মনে করেন যে ইউনিভার্সিটিতে গিয়ে কোনো প্রশ্ন উত্তর জানবেন, সেটাও আপনাদের সুযোগ থাকবে। তো স্যার, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, কালকে আবার 12টার সময় আরেকটা ইউনিভার্সিটিকে সঙ্গে নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আমরা আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।